জানিয়ে দিব এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহুকে গ্রেপ্তার করাতে এবার হল্যান্ডের আইনজীবীদের তৎপরতা শুরু। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হবে এই নৃশংস কট্টরপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। আনন্দে ভাসছে মুসলিম বিশ্ব, এবার আর কোনোভাবেই পার পাবে না এই জালিম শাসক গোষ্ঠী। এদিকে নেতানিয়াহুকে সরাসরি দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন সাবেক ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। জানাবো খেপেছে রাশিয়া, এবার ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিলেন পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান শহরের থেকে গাজায় বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে, বিশ্লেষকদের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। জানাবো পশ্চিমাদের দমনে জোট বাঁধছে ইরান এবং উত্তর কোরিয়া। সর্বশেষ জানিয়ে দিব কি কারণে আরব দেশ সেনাবাহিনী ব্যর্থতার চরম পর্যায়ে রয়েছে। থাকছে এ ব্যাপারে চাঞ্চল্যকর সংবাদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। একা হয়ে পড়েছে ইহুদিরা, এবার ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা পাঠালো পুতিন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলি বাহিনী গাজা ও মিশরের সঙ্গে সংযুক্ত পূর্ব রাফার সালেহ আল দিন ক্রসিংটির নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে থেকেই শহরের পূর্ব দিকে বিমান হামলা অব্যাহত রেখেছে সামরিক বাহিনী আইডিএফ। এতে পরদিনে নিহত হয়েছে বেসামরিক লোকজন। এ পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি কঠোর সতর্কবার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাফাতে ইসরায়েলকে কঠোরভাবে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। ইসরায়েলের ট্যাঙ্ক বহরে ফিলিস্তিনের সীমান্ত নগরী রাফাতে প্রবেশ করার পর এমন সতর্কবার্তা দিলেন পুতিন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নাভোস্তি এক প্রতিবেদনে জানিয়েছে, পুতিনের বার্তা গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে মুখপাত্র মারিয়া জাকারোভা এক সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেন, রাশিয়া এই অনুপ্রবেশকে আগ্রাসন এবং 10 লাখেরও বেশি নাগরিকের এলাকায় একটি অস্থিতিশীলতার কারণ হিসেবে দেখছে। নেতানিয়াহুকে গ্রেপ্তার করাতে হল্যান্ডের আইনজীবীদের তৎপরতা। যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন এই ইহুদিবাদী প্রধানমন্ত্রী। বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদনপত্র জমা দিয়েছে হল্যান্ডের একদল আইনজীবীরা। 1998 সালে পাশ হওয়া রোম স্ট্যাচু বা রোম সংবিধির ভিত্তিতে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা করা হয়েছিল। ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই আন্তর্জাতিক আদালতের অংশীদার নয়। এর আগে দক্ষিণ আফ্রিকার অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে একটি আদেশ জারি করেছে। তাদের আদেশে গণহত্যা ঠেকানোর ব্যবস্থা নিতে ইসরায়েলকে নির্দেশ করা হয়েছে এবং আদালতে আদেশের পর কি ব্যবস্থা নেওয়া হলো তা আইসিজেতে জানাতে বলা হয়েছে। কিন্তু দখলদার ইসরায়েল এই আদেশকে গুরুত্ব দিচ্ছে না, বরং নেতানিয়াহুর গণহত্যা অব্যাহত রয়েছে। বর্তমানে গাজার রাফাতে নতুন করে গণহত্যা চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। কয়েকদিন আগে বিভিন্ন গণমাধ্যমের খবর এসেছে, নেতানিয়াহু ও তার সহযোগীদের বিরুদ্ধে শীঘ্রই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। গ্রেপ্তারি পরোয়ানা জারির সংখ্যায় উদ্বেগ রয়েছে নেতানিয়াহু এবং তার সাঙ্গপাঙ্গরা। নেতানিয়াহুকে এবার দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করলেন সাবেক বিরোধী দলীয় প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ আলোচনা মিলান হয়ে গেছে, এখন আর যুদ্ধবিরতি হবে না। ইতিমধ্যে রাফা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়ে লিফলেট বিতরণ করেছে ইসরায়েল। সেখানে অনেক হামাস যোদ্ধা অবস্থান করছে এমন দাবি করে শুক্রবার অভিযান শুরু করার সব প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতিতে না যাওয়ায় সমালোচিত হচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, বন্দীদের সম্পর্কে সরকারের মন্ত্রী ও প্রধানমন্ত্রী সাম্প্রতিক ঘোষণা দিয়েছেন, হুমকি এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অবশ্যই বন্ধ করতে হবে। খবর আল জাজিরার এক্স একটি পোস্টে তিনি নেতানিয়াহু সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, বন্দীদের দেশে ফিরিয়ে আনার জন্য ইসরায়েলের সবকিছু করা উচিত। এদিকে হামাসের প্রধান ইসমাইল হানিয়া যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা বানচাল করার জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা এবং হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক উভয়ই বর্তমান যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দোষারোপ করেছেন। তবে নেতানিয়াহু কার্যালয় এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যায়িত করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান শহরের থেকে গাজার ধ্বংসযজ্ঞ বেশি হয়েছে, বিশ্লেষকদের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জার্মানির ডেনজস শহরে বিতর্কিত বোমা হামলা চালিয়েও গাজায় ইসরায়েলের 7 মাসের বোমাবর্ষণের বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে বলে স্যাটেলাইট চিত্র বিশ্লেষকেরা বলেছেন। গাজা শহরের প্রায় 75% ভবন ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 5টি হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রতি 3টি হাসপাতালের মধ্যে একটিরও কম আংশিক কাজ রয়েছে। 563টির
মধ্যে 408টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 53টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 60%-এরও বেশি মসজিদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের স্যাটেলাইট ইমেজ বিশ্লেষক করিসার বলেছেন, বোমা হামলায় প্রথম 2 থেকে 3 মাসে সবচেয়ে দ্রুত ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, গাজায় যে হারে ক্ষয়ক্ষতি হচ্ছে তা পূর্বে আমরা যে গবেষণা করেছি তা থেকে আলাদা। আমরা যে ম্যাপ করেছি ক্ষয়ক্ষতি তার চেয়ে অনেক দ্রুত এবং বিস্তৃত হয়েছে। পশ্চিমাদের দমনে এবার জোট বাঁধছে ইরান এবং উত্তর কোরিয়া। কপাল পুড়তে চলেছে ইহুদিদের। চীন ও রাশিয়ার মতো পরাশক্তির বাইরে বর্তমানে আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া ও মধ্যপ্রাচ্যের সম্ভাব্য পরমাণু শক্তিধর দেশ ইরান। চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে তেহরান ও পিংইয়ং উভয় যুক্তরাষ্ট্র বিরোধী নীতি নিয়ে চলছে। এমন পরিস্থিতিতে দুই দেশের জোট নিয়ে বেশ শঙ্কিত ন্যাটো। শুধু তাই নয়, এই দুই দেশের পরমাণু কৌশল নিয়েও বিস্তর আলোচনা চলছে পশ্চিমা দেশগুলোর মধ্যে। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রভাব মোকাবেলায় নিজেদের মধ্যে পরমাণু ও ড্রোন বিষয়ক তথ্য বিনিময় করতে পারে ইরান। পাশাপাশি বিশ্ব রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে রাশিয়া ও চীনের বাইরে নতুন মিত্র খুঁজছে উত্তর কোরিয়া। ফলে মধ্যপ্রাচ্যে প্রবল মার্কিন বিরোধী দেশ ইরানের উপর আস্থা রাখতে চাইছেন কিম জং উন। সিউলে ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ার স্টাডিজ এর অধ্যাপক কিম সুং কিউং জানান, উত্তর কোরিয়া মনে করেছে আমেরিকার বিরোধিতা ও ইরানের পাশে দাঁড়ানোর একটা ভালো সুযোগ তাদের সামনে রয়েছে। পাশাপাশি তেহরানের কাছে অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রি করার একটা সুযোগ পাওয়া গেছে বলে মনে করছে পিংইয়ং। দুই দেশের উপরই পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে, যার মধ্যে কিছুটা আর্থিক সুবিধা পেতে চাইছে উত্তর কোরিয়া। আরবদের সেনাবাহিনী কেন চরম পর্যায়ের ব্যর্থ? একসময় আরব বেদুইন যোদ্ধাদের দরবারের মুখোমুখি হওয়াটাই ছিল যেন খোদ আজরায়েলের সঙ্গে সাক্ষাৎ। আধুনিক যুগে এসে সামরিক দক্ষতা ও শৌর্যবীর্যের পুরোটাই হারিয়েছে আরবের দেশগুলো। যে কোনো সংঘাতে তাদের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটা কতটা অকর্মণ্য বা কাপুরুষতা দিয়ে ভর্তি আরবের সামরিক বাহিনীগুলো। যদিও বিশ্বের বুকে পশ্চিমা আধুনিক অনেকেই মরণাস্ত্র রয়েছে তাদের ভান্ডারে, এত সুবিধা ও মরণাস্ত্র থাকার পরও আরব বাহিনী কেন অকার্যকর তারই বিভিন্ন কারণ উঠে এসেছে কমিউনিস্টের এক প্রতিবেদনে। সম্প্রতি ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় বেশ ক্ষমতার পরিচয় দিয়েছে আরব দেশ জর্ডান ও সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী। যদিও সামরিক ক্ষমতার জন্য খুব একটা প্রশংসা শোনা যায় না, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে যৌথে বারবার ব্যর্থতা তাদের যুদ্ধের ময়দানে